সোমলতা দেবীর ছোট বৌমা দেবশ্রী নিজের ঘরে বসে মুখে ফেস প্যাক লাগাচ্ছিল। এমন সময় সোমলতা দেবী রান্নাঘরে যান এবং সেখানে সবকিছু দেখে চিৎকার করে বলেন, বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে? এক্ষুনি শোনো এদিকে। ওহো, এই বুড়িটা না আমাকে শান্তিতে একটু ফেস প্যাকও লাগাতে দেবে না, সারাক্ষণ শুধু ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, বিরক্তকর যেন। যাচ্ছি মা। এরপর দেবশ্রী রান্নাঘরে এলে সোমলতা দেবী তার দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, এসব কি বৌমা? তুমি আজকেও বাসন মাজার সাবানটা জলের মধ্যে ডুবিয়ে চলে গেছো? সাবানটা তো গলে একেবারে নষ্ট হয়ে গেছে। মা, আপনি ওই 5 টাকা সাবানের জন্য এভাবে চিৎকার করছেন? আপনি এসব কি ধরেছেন বলুন তো? আপনার ছেলে তো মাস গেলে আপনাকে কম টাকা দেয় না, তাহলে 2-4 টাকা জিনিসের জন্য এত অশান্তি করছেন কেন? তুমি আমাকে টাকার খোঁটা দিচ্ছ? আমার ছেলে আমাকে টাকা দিচ্ছে, তাতে তোমার কি? তুমি কেন তো বড় বড় কথা বলছো শুনি? বলবো না তো কি? আপনার যেরকম আচরণ তাতে আমার বলাটা কোনো দোষের নয়, বুঝলেন? এখন সরে দাঁড়ান, আমি চা বানাবো। এই বলে দেবশ্রী সোমলতা দেবীকে ধাক্কা দিয়ে এগিয়ে গিয়ে চা বানাতে শুরু করে। সে 1 কাপ চায়ে বেশ অনেকটা পরিমাণ চা পাতা, আদা, এলাচ, দুধ এসব দিয়ে চা তৈরি করতে থাকে এবং মনে মনে বলে, বাহ দেবশ্রী, দারুণ চা বানিয়েছিস। বুড়িটা মাথা একেবারে হ্যাং করে দিয়েছে। এই চাটা খেয়ে তোর মাইন্ড একেবারে ফ্রেশ হয়ে যাবে। এদিকে দেবশ্রী যখন তার দামি মডেলের কিচেনে চা তৈরি করছিল, অন্যদিকে তার বড় যা আলপনা তার মাটির ভাঙা রান্নাঘরে বসে বসে রুটি বানাচ্ছিল। গরিব আলপনার তার শাশুড়ির দামি রান্নাঘরে ঢোকার কোনোই অধিকার ছিল না। অন্যদিকে দেবশ্রীর চা হয়ে যাওয়ার পর দেবশ্রী চা ছেঁকে সেই চা পাতাটিকে ডাস্টবিনে ফেলতে যায়। এমন সময় সোমলতা দেবী সেখানে সে চিৎকার করে বলেন, আরে আরে, এ কি করছো? তুমি এতটা চা পাতা দিয়ে চা তৈরি করেছো, আর এগুলোকে এখানে ফেলে দিচ্ছ? তুমি জানো এই চা পাতাটার দাম কত? তোমার বাবা আসাম থেকে আনিয়েছে চা পাতাগুলো, আর তুমি এগুলোকে এভাবে নষ্ট করছো। থাক, ওগুলো ফেলতে হবে না, ওগুলো রেখে দাও। ও দিয়ে আরো 1-2 বার চা হয়ে যাবে। আবার আপনি শুরু করলেন? এই নিন, আপনার দামি চা আপনিই রাখুন। এই বলে দেবশ্রী গরম চা পাতাটি তার শাশুড়ির হাতে ধরিয়ে দেয়, যার ফলে তার হাত পুড়ে যায় এবং তিনি চিৎকার করে বলেন, ও মা গো, পুড়ে গেল পুড়ে গেল আমার হাত, ও বাবা গো। আলপনা তার শাশুড়ির চিৎকার শুনতে পায় এবং মনে মনে বলে, আরে এটা তো মায়ের গলার আওয়াজ। কি হলো মায়ের? কিছু হয়ে গেল নাকি? উনি পড়ে টড়ে যাননি তো? যাই একবার গিয়ে দেখে আসি। এই বলে আলপনা সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং তার শাশুড়িকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আপনার কি হয়েছে মা? এ বাবা, এই হাতটা তো একেবারে পুরো ঝলসে গেছে। কি করে হলো এরকম? দাঁড়ান, আমি এক্ষুনি এখানে ওষুধ লাগিয়ে দিচ্ছি, আপনার জ্বালাটা অনেকটা কমে যাবে। আলপনা যখন এগিয়ে এসে ফার্স্ট এড বক্স খুলতে যায়, তখনই দেবশ্রী তাকে বাধা দিয়ে বলে, তোমার সাহস তো কম নয়, তুমি এখানে এসে বেশি আদিক্ষেত দেখাচ্ছ কেন? তুমি কি এক্ষুনি ভুলে গেলে যেখানে তোমার ঢোকার কোনো অধিকার নেই? আচ্ছা দেবশ্রী, আমি কি এখানে কিছু করতে এসেছি বলো? আমি তো শুধু মায়ের একটু সাহায্য করতে এসেছি। ওনার হাতটা কিভাবে পুড়ে গেছে তুমি দেখো, একটু ওষুধ লাগিয়ে দিলে ওনার কষ্টটা অনেকটা কমে যাবে। থাক থাক, অত সতী সাবিত্রী হতে হবে না তোমাকে। তুমি এক্ষুনি এই ঘর থেকে বের হও, বেরো বলছি। এই বলে দেবশ্রী আলপনাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। সোমলতা দেবীও ধীরে ধীরে বেরিয়ে আসেন এবং বাইরে সোফায় এসে বসে পড়েন। তার চোখে জল ভরে গিয়েছিল। কি এমন হয়েছিল যাতে করে তার 2 বৌমা দুটি আলাদা আলাদা ঘরে রান্না করত? আসুন দেখা যাক। 1 বছর আগের কথা, তার 2 ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন। এমনই একদিন তিনি ঘটক মশাইকে ডেকে বলেন, দেখুন ঘটক মশাই, আপনি আমাকে যে ছবি দুটো দেখিয়েছেন সেই দুটো মেয়েই আমার পছন্দ। এই নীল রঙের শাড়ি পরা মেয়েটাকে আমি আমার বড় বৌমা করতে চাই। আর এই লাল রঙের শাড়িটা যেন কি নাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, দেবশ্রী। এই দেবশ্রীকে আমি আমার বাড়ির ছোট বৌমা করতে চাই। আপনার পছন্দ অতি উত্তম। এই দুটো মেয়ে ধনী পরিবারের মেয়ে, এরা নিজেদের মেয়েদের জন্য ভালো প্রতিষ্ঠিত পরিবার খুঁজছে, আর আপনাদের মতো এই এলাকায় প্রতিষ্ঠিত পরিবার আর কোনো নেই। তাছাড়া আপনার 2 ছেলেই তো ভালো ব্যবসা করে, পাত্রপক্ষ এক কথাতেই রাজি হয়ে যাবে। তাহলে আর কি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কথাবার্তা এগিয়ে রাখুন। সম্ভব হলে আমি এই মাসের মধ্যে আমার 2 ছেলের বিয়ে দেব। সন্ধ্যাবেলা সোমলতা দেবী তার 2 ছেলেকে 2টি পাত্রীর ছবি দেখান। ছবি দেখে ছোট ছেলে বীরেনের পাত্রী পছন্দ হয়, কারণ দেবশ্রীকে দেখতে শুনতে খুবই সুন্দরী এবং স্মার্ট ছিল। অন্যদিকে তার বড় ছেলে অর্জুন ছবিটি দেখে এবং সেটিকে সরিয়ে টেবিলের উপরে রেখে দেয়। অর্জুনের আবভাব দেখে সোমলতা দেবী বলেন, কি হলো অর্জুন, তুই ছবিটিকে এভাবে রেখে দিলি যে? পাত্রী কি তোর পছন্দ হয়নি? মা, আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি। মেয়েটা যদিও একটু গরিব পরিবারের, বিশ্বাস করো মেয়েটা খুবই ভালো। ও আমাদের বাড়িতে আসলে সংসারকে অনেক আগলে রাখবে। চুপ কর,
এসব সিনেমার ডায়লগ দিতে আসিস না আমাকে। ওই গরিব বাড়ির মেয়েকে আমি কিছুতেই আমার বাড়ির বৌমা করতে পারবো না। এতে করে আমার মার সম্মান সব ধুলে মিশে যাবে। মা, আলপনা গরিব বলে তুমি নিজের বাড়ির বউ করতে পারবে না? এটা কি ধরনের কথা? ও গরিব বলে কি মানুষ না? ভালো বাড়ি, ভালো পরিবার পাওয়ার কি ওর অধিকারও নেই? না, নেই। পায়ের ধুলোকে কখনো মাথায় বসাতে দিই। আর তুই যদি তাকে জোর করে বসাতেও যাস, সেটি চন্দন হয়ে উঠবে না, এই কথাটা মাথায় রাখিস। তোর যখন আমার পছন্দের পাত্রীকে বিয়ে করার ইচ্ছা নেই, তাহলে আমি এখন তোর বিয়েতে মতামত দিতে পারবো না। তার থেকে আমি বীরেন আর দেবশ্রীর বিয়েটাই আগে দিয়ে দিই। তারপর তোর মাথা থেকে ভূত নামলে একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেব। সোমলতা দেবীর কথা শুনে অর্জুনের মন খারাপ হয়ে যায় এবং সে তার নিজের ঘরে চলে আসে। অর্জুনের বাবা মহেশবাবু তার পেছনে পেছনে তার ঘরে ঢোকেন এবং তার মাথায় হাত রেখে বলেন, বাবা অর্জুন, আমি তোমার মাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমি জানি তোমার মা এত সহজে বুঝবে না। কিন্তু একটা কথা বাবা, তুমি দুঃখ পেও না। তোমার মনে যা আছে তুমি তাই করো। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই থাকবে। কিন্তু বাবা, মা তো আলপনাকে বাড়ির বউ হিসেবে মানবেই না। এমন পরিস্থিতিতে আমি কি করতে পারি? আমি তো বললাম তোমার মন যেটা চাই তুমি করো। তুমি যাই করো, পরিস্থিতি একদিন না একদিন ঠিক হয়েই যাবে, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। এরপর অর্জুন মহেশবাবুকে জড়িয়ে ধরে। এদিকে সোমলতা দেবী তার ছোট বৌমার জন্য সুন্দর মডিউলার কিচেন বানান এবং ছোট ছেলের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। অন্যদিকে অর্জুন আলপনার সঙ্গে মন্দিরেই বিয়ে করে তাকে বাড়িতে নিয়ে আসে। একই দিনে তার দুই বৌমার গৃহপ্রবেশ হয়। অর্জুনের সঙ্গে আলপনাকে দেখে সোমলতা দেবী রেগে গিয়ে বলেন, অর্জুন, তুই শেষমেশ আমার কথার বিরুদ্ধে গিয়ে এই গরিব মেয়েটাকে বিয়ে করে আনলি। তুই তো ভালো করেই জানিস। এই কথাটা শুনে রাখ, আমি একে কখনোই আমার বড় বৌমা হিসেবে স্বীকার করব না। মা, আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের কাছে এছাড়া আর অন্য কোনো পথ খোলা ছিল না। আপনি একবার আমাকে আপনার বৌমা হওয়ার সুযোগটা দিন। খবরদার, আমাকে আর কখনোই মা বলে ডাকবে না। আর শোনো, তোমার মতো গরিব ভিখিরি কখনোই আমার বৌমা হতে পারে না। এটা সারা জীবনের মধ্যে মাথায় ঢুকিয়ে নাও। এতক্ষণে দেবশ্রী সমস্ত ব্যাপারটা বুঝতে পারে এবং অহংকারের সঙ্গে বলে, ও মাই গড, আর কতক্ষণ এই ড্রামাটা চলবে? আমার তো মাথা ধরে গেল। বর্দা শেষ পর্যন্ত এই ভিখিরি মেয়েটাকে বাড়িতে তুলে নিয়ে এলো। কি আবার নাকি সম্পর্কে আমার যা হয়। আহা ছোট বৌমা, তুমি কেন শুধু শুধু ওইদিকে দেখছো বলো তো? তুমি এদিকে মন দাও। এই নাও, এই ছোট কলসিটাকে পা দিয়ে ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করো। এভাবেই সোমলতা দেবী অনেক আগ্রহ নিয়ে তার ছোট বৌমার গৃহপ্রবেশ করান এবং অন্যদিকে আলপনাকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে সবাই ভিতরে চলে যায় এবং তার গৃহপ্রবেশও হয় না। এমন সময় অর্জুনের বাবা মহেশবাবু একটি আরতির থাল সামনে নিয়ে এসে আলপনাকে বরণ করেন এবং বলেন, মা, তোমার শাশুড়ি তো ভিতরে চলে গেল, আমি বরং আজকে তোমাকে বরণ করে নিই। তুমি আমার বাড়ির লক্ষ্মী, এসো ভিতরে এসো। বাবা, আপনি আমাকে মেনে নিয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় কথা। আর আমি চেষ্টা করব মাও যাতে আমাকে নিজের বৌমা হিসেবে স্বীকার করেন। পরের দিন সকালবেলা দুই বৌমা সেজেগুজে রান্নাঘরে প্রবেশ করে। ছোট বৌমা দেবশ্রীকে দেখে সোমলতা দেবী বলেন, আরে বাহ, আমার ছোট বৌমাকে তো দারুণ লাগছে। এই শাড়ি গয়নাটা তোমাকে খুব মানিয়েছে। চলো এবার চটপট করে একটু কিছু মিষ্টি জাতীয় খাবার রান্না করো। আজ তোমার প্রথম রান্না বলে কথা। এমন সময় আলপনা বলে, মা, আমাকেও বলে দিন আমি কি রান্না করব। আজকে তো আমারও প্রথম রান্না। আরে এ আমার সাথে সাথে এখানে ঢুকে গেল কেন? মা, একে এক্ষুনি এখান থেকে বাইরে বের হতে বলুন। এই গরিবগুলোর গা থেকে কি দুর্গন্ধ বেরোয়, আমার বই পাচ্ছে। মাথা ধরে গেল পুরো। রাজশ্রী, তুমি এভাবে বলছো কেন? এতে তোমার যতটা অধিকার আমারও তো ততটাই অধিকার আছে। চুপ করো গরিব ভিখিরি কোথাকার। কে তোমাকে বললো যে এই বাড়িতে আর এই রান্নাঘরে তোমার অধিকার আছে? এই রান্নাঘরটা শুধুমাত্র আমার ছোট বৌমার। আর তোমার যদি এতই রান্না করার শখ হয়, তোমাকে আমি তোমার আসল জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই বলে সোমলতা দেবী আলপনাকে বাড়ির পেছন দিকে একটি মাটির রান্নাঘরে নিয়ে যান এবং বলেন, তোমার রান্না করার বড় শখ না? এই নাও, এখানে বসে বসে রান্না করো। আর তোমার যা খুশি তুমি তাই রান্না করো। এই বলে সোমলতা দেবী আলপনাকে সেখান থেকে রেখে চলে আসেন। আলপনা তার মাটির রান্নাঘরের কাঠের উনুনে রুটি, সবজি এবং সুজির হালুয়া রান্না করে। রান্নার শেষে দুই বৌমা টেবিলে খাবার সাজিয়ে রাখে। সোমলতা দেবী তার ছোট বৌমার হাতের রান্না খেয়ে খুবই প্রশংসা করেন। আলপনা তার খাবার সোমলতা দেবীর পাতে তুলতে গেলে তিনি আলপনার হাত ধরেন এবং সমস্ত খাবার ছুঁড়ে ফেলে দেন ও বলেন, তোমার সাহস কি করে হলো আমার পাতে এই নোংরা খাবারগুলো দেওয়ার? আমি তোর মতো গরিবের হাতে রান্না খাবো? এটা তুই ভাবলি কি করে? এভাবেই তিনি আলপনাকে অনেক অপমান করেন। চোখে জল নিয়ে আলপনা ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসে।
কয়েকদিন পর আলপনা এবং অর্জুন দুজনেই মাটির বাড়ি এবং রান্নাশাল ব্যবহার করতে শুরু করে। এভাবেই তাদের মধ্যে ভেদাভেদ শুরু হয় এবং দুই বউয়ের রান্নাঘরও আলাদা হয়। কিন্তু সোমলতা দেবী যেরকম আশা ছিল তার ছোট বৌমা সেরকম হয় না। কয়েকদিন পরেই তার রান্নার সামগ্রী খাবার দাবার সব নষ্ট করার স্বভাবের জন্য সোমলতা দেবী বিরক্ত হয়ে যান এবং তিনি বারবার এজন্য তাকে কথা শোনাতে থাকেন। এভাবে সেদিনও তাদের দুই বউ শাশুড়ির মধ্যে ঝামেলা হয়। হাত পুড়ে যাওয়ার জন্য সোমলতা দেবী কিছুই রান্নাবান্না করতে পারেন না। ওদিকে তার ছোট বৌমাও তাকে কিছু খেতে দেয় না। এই পরিস্থিতিতে যখন তার চোখ দিয়ে জল গড়াচ্ছিল তখন সেখানে আলপনা এসে উপস্থিত হয়। তার হাতে একটি থালা এবং তাতে বিভিন্ন ধরনের খাবার। সে থালাটি এগিয়ে নিয়ে আসে এবং সোফায় বসে ও বলে, মা আমি জানি আপনি আজ সারাদিন কিছু খাননি, আমি আপনার জন্য খাবার এনেছি। আপনি কিছু না মনে করলে আমি কি আপনাকে একটু খাইয়ে দিতে পারি? আলপনার কথা শুনে সোমলতা দেবী তার চোখের জল ধরে রাখতে পারে না এবং বলেন, আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা, আমি তোমায় বুঝতে পারিনি। তোমার মতো লক্ষ্মী মেয়েকে আমি আমার বাড়ি থেকে বের করে দিয়েছি, তোমার কাছ থেকে আমি তোমার অধিকার কেড়ে নিয়েছি। আমি অনেক বড় পাপ করেছি মা। মা আপনি এভাবে বলবেন না, আমি কখনোই আপনার কথায় রাগ করিনি। আমার মনে আপনার জন্য বিন্দু মাত্র অবহেলা নেই। এটাই তো তোমার গুণ মা, এর জন্যই আমি কষ্ট পাচ্ছি। তোমাকে আমি বারবার অপমান করেছি আর তুমি আজকে আমার মুখে অন্ন তুলে দিতে এসেছো। তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার নেই। আচ্ছা আপনি এখন খেয়ে নিন, দেখুন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। কে বলুন তো আমার হাতে রান্না কেমন হয়েছে? এরপর সোমলতা দেবী আলপনার হাতের রান্না খায় এবং বলে, রান্না তো খুবই ভালো হয়েছে মা। আমি তো এখন আফসোস করছি কেন আমি তোমার হাতের রান্না সেদিন ওভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এতদিনে কত ভালো ভালো খাবার আমি মিস করেছি। এরপর দুজন শাশুড়ি বৌমা হেসে ফেলে। এভাবেই সোমলতা দেবী এবং তার বড় বৌমার মনে সমস্ত গ্লানি মুছে যায়। তিনি তার বড় বৌমা এবং ছেলেকে আবার তার বাড়িতে ফিরিয়ে আনেন এবং রান্নাঘরে দুই বৌমারই সমান অধিকার ও মর্যাদা দেন। আলপনার মিষ্টি স্বভাবে তার ছোট যা দেবশ্রীও ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে এবং সেও মিলেমিশে সুখে শান্তিতে তাদের সঙ্গে থাকতে শুরু করে। ছবি দেবী ছেলে সঞ্জয় ও মেয়ে রাধিকাকে নিয়ে রংপুরে বসবাস করতেন। ছবি দেবী ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে শিক্ষিত করেন। মেয়ে রাধিকার পড়াশোনা কমপ্লিট করিয়ে এক ভালো সম্বন্ধ দেখে রাধিকার বিয়ে দিয়ে দেন। রাধিকা এখন শ্বশুরবাড়িতে তার স্বামী রতনকে নিয়ে সংসার করছে। ছবি দেবী তার ছেলে সঞ্জয়কে নিয়ে একাই বাড়ির সব কাজকাম করতেন। এমনই একদিন ছবি দেবী সঞ্জয়কে বলেন, আরে বাবা সঞ্জয়, আর কতদিন এভাবে একা একা সংসার সামলাবো বলতো? এবার তোমার বয়স হচ্ছে নাকি? আমার কি আর এখন সংসার করার বয়স? এবার বিয়ে করে একটা বৌমা বাড়িতে নিয়ে আয়। আমারও তো একটু বসে বসে পায়ের উপরে পা তুলে খাবার ইচ্ছে হয়। এইভাবে কাজ করতে করতে আমি একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, তখন আমার ইচ্ছাটা অপূর্ণই রয়ে যাবে। মা তুমি এমন করে বলছো কেন? এখনো তুমি অনেক দিন বাঁচবে। তোমার বৌমাদের নিয়ে আরো 5টা শাশুড়ির মতো তুমি সংসার করবে। সেই সুযোগ আর কোথায় দিচ্ছিস বাবা? শুধু অফিস আর অফিস। একটু তো অন্তত মায়ের দিকে ধ্যান দে। কত বিয়ের সম্বন্ধ নিয়ে আসছি, কিন্তু তোর পছন্দই হচ্ছে না। এবার তুই নিজে দেখে করে নে, আমাকে আর বলিস না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটা পছন্দ করে নিয়ে আসো। আমি আর ওসব ব্যাপারে নেই। এমনিতে আমার অফিসে অনেক প্রেসারের কাজ, সময়টা একটু বেশি দিতে হবে। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তুমি তোমার মতো করে সামলে নাও। শুধু বিয়ের তারিখটা ঠিক করে আমাকে বলবে। আমার তো বিয়ে করার দায়িত্ব, আমি বিয়ে করে নেব। এখন আমি আসছি মা। এই বলে সঞ্জয় তার মাকে টাটা দিয়ে অফিসে চলে যায়। সঞ্জয় ব্যাংকে ম্যানেজিং পোস্টে চাকরি করে। দায়িত্বটাও অনেক বেশি, তাই অফিস ছাড়া একটু সময় পায় না। সঞ্জয় খুবই সহজ সরল মনের ছেলে ছিল। মা যা বলে তাই করে। এখনো পর্যন্ত মায়ের কথা মতোই চলে, তাই বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ মায়ের উপরে ছেড়ে দিয়েছিল। এদিকে ছবি দেবী ছেলের বৌমা খোঁজার জন্য উঠে পড়ে লাগে, কারণ একা একা সংসার করতে তিনি আর পারছেন না। শেষ বেশ দূরের এক আত্মীয়র মেয়ে তানিয়ার সঙ্গে সঞ্জয়ের বিয়ে ঠিক করে ফেলে। সঞ্জয়, আমি তোমার জন্য একটা সুন্দর সুশীল পাত্রী দেখেছি। আমার খুব পছন্দ মেয়েটাকে। মেয়ে খুব ভালো, শান্তশিষ্ট মেয়ে। আমাদের এরকমই মেয়ে দরকার, বুঝেছো? তবেই সে আমার কথা মতো চলবে, না হলে আমাদের মাথায় উঠে নাচবে আর আমাকেও নাচাবে। মা তোমার যেখানে ভালো লাগে সেখানেই তুমি বিয়ে ঠিক করো। আমার এখন ওসবের সময় নেই, তুমি সব ফাইনাল করে নাও। এই বলে সঞ্জয় তার মাকে বিয়ে তোড়জোড় করতে বলে। ছবি দেবী ও তানিয়ার সঙ্গে সঞ্জয়ের সব বিয়ে ঠিক করে একেবারে সঞ্জয়কে বিয়ের পিঁড়িতে এনে বসিয়ে দেয়। তারপর সঞ্জয় ও তানিয়ার বিয়ে হয়ে যায়।
তানিয়া সঞ্জয়ের হাত ধরে শ্বশুরবাড়িতে চলে আসে। প্রথম প্রথম ছবি দেবী তানিয়ার সঙ্গে ভালোই ব্যবহার করত, কিন্তু যত পুরানো হয় তানিয়ার উপর অত্যাচার ততই বাড়তে থাকে। ধীরে ধীরে তানিয়াকে সবসময় কাজের মধ্যেই রেখে দেয়, একটু রেস্ট বলতে কিছুই দেয় না। এমনই একদিন, তানিয়া, আরে ও তানিয়া, আমার চাটা কোথায় গেল বলো তো? বেলা 10টা বেজে গেল, এখনো চা পাচ্ছি না। একেবারে কি দুপুর বেলায় চাটা খাওয়াবে নাকি? এই তো মা, এসে গিয়েছি আপনার চা নিয়ে। এই নিন আপনার চা। এই একটু দেরি হয়ে গেল। তা বলি, এইভাবে কচ্ছপের মধ্যে হাঁটলে কি তাড়াতাড়ি হবে? যতই দিন যাচ্ছে চটপটের বদলে তুমি স্লোই হয়ে যাচ্ছ। আসলে মা, শরীরটা একটু খারাপ লাগছে তো, নিজেকে খুব দুর্বল বলে মনে হচ্ছে। দাঁড়িয়ে কাজ করতে পারছি না, সবসময় শুয়ে পড়তে ইচ্ছা করছে। আপনাকে তো কয়েকদিন থেকেই বলছি আমাকে ডক্টরের কাছে নিয়ে চলুন। আপনার ছেলে তো সময়ই পায় না, আপনিও নিয়ে যাচ্ছেন না। এইভাবে নাটক কতদিন চলবে শুনি? রোজই তো শরীর খারাপ হচ্ছে, শুধু নাটক আর নাটক। কাজ না করার বাহানা এসব। শোনো, একটা কথা কান খুলে শুনে নাও, যতই শরীর খারাপ হোক সংসারের কাজ তোমাকেই করতে হবে। তুমি ভেবো না যে আমি তোমার কাজ করে দেব। এই বয়সে আমি আর কাজ করতে পারবো না বাপু। না মা, সত্যি সত্যি আমার শরীরটা খারাপ লাগছে। আমি নাটক কেন করব বলুন তো? আমার সংসার আমাকেই তো করতে হবে। আমি শুয়ে করি বসে করি যেমন হোক করে পারি করব, কেন কাজ তো আমাকে করতেই হবে, তাই না? এভাবেই কথা বলতে বলতে তানিয়ার বমি পেয়ে যায় এবং সে মুখে হাত দিয়ে বেসিনের দিকে ছুটে যায়। ছবি দেবী এটা দেখে তানিয়াকে চেক আপ করাতে ডক্টরের কাছে নিয়ে যায়। চেক আপ করার পর ডক্টর বলেন, ম্যাডাম, আপনার জন্য খুশির খবর আছে। তানিয়া মা হতে চলেছে। এখন থাকতে আপনার দায়িত্ব ওনাকে যত্নে রাখা। এরপর ছবি দেবী তানিয়াকে নিয়ে বাড়ি চলে আসেন। বাড়ি এসেই তানিয়াকে হুকুম করতে শুরু করে দেন, তানিয়া, আমার জন্য ঠান্ডা জল নিয়ে আসো। গলাটা একেবারে শুকিয়ে গেছে, যা গরম বাইরে। এই নিন মা আপনার ঠান্ডা জল। আমার শরীরটা না খুব খারাপ লাগছে, আমি 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, তারপর কাজ করব। আমি ঠাম্মি হব বলে খুবই খুশি হয়েছি, তাই বলে এই নয় যে তুমি আমার খুশির সুযোগ নেবে। রেস্ট নিয়ে নিয়ে যদি কাজ করো সারাদিনে কাজ কুলিয়ে উঠতে পারবে না, তাহলে আমি টাইমে খাবো কখন? এসব রেস্ট ফেস্ট কিছু নিতে হবে না। আগে আমাদের সময় যখন এরকম হতো আমরা কি রেস্ট নিয়ে কাজ করেছি? তাড়াতাড়ি রান্না করো গিয়ে, আমার খুব খিদে পাচ্ছে, আমি স্নানটা করে এসেই খাবো। এভাবেই কথা বলতে বলতে হঠাৎই রাধিকা একটা বড় ট্রলি ব্যাগ নিয়ে চলে আসে। রাধিকাকে দেখে শাশুড়ি বৌমা দুজনেই খুবই খুশি হয়ে যায়। আরে দিদি, তুমি ভালো আছো? হঠাৎ এমন সময় একা একা আসছো যে? কেন বৌদি, আমার বিয়ে হয়ে গেছে বলে কি আমি এই বাড়িতে যখন তখন আসতে পারি না? আরে ওর কথা বাদ দে তো, সারাদিন শুধু বক বক করতেই জানে, কোনো কাজের নেই, একেবারে নিকম্মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বকে। আর বল, তোর খবর কি? একা আসলি কেন মা? জামাই কোথায়? আর হাতে এত বড় ট্রলি ব্যাগ, কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? সব কথা দাঁড়িয়ে বলবো? একটু বসতে দাও আমাকে, তারপর সব বলছি। এরপর রাধিকা সোফায় বসে বৌদিকে বলে, আরে বৌদি, দাঁড়িয়ে রইলে কেন? আমার জন্য ঠান্ডা ঠান্ডা একটু জুস নিয়ে এসো, আমার গলাটা একেবারে শুকিয়ে গেছে। হ্যাঁ দিদি, এখনই নিয়ে আসছি আমি। তুমি বসে মায়ের সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি জুস নিয়ে আসছি। এরপর তানিয়া নিজের সব কষ্ট ভুলে চটপট রাধিকার জন্য ঠান্ডা জুস নিয়ে আসে। জুস খেয়ে রাধিকা সকলকে খুশির খবর জানায়। আসলে তোমাদেরকে একটা খুশির খবর দিতে চাই, আমি মা হতে চলেছি। আর মা, তুমি দিদিমা হতে চলেছো। আমাকে আমার শাশুড়ি রেস্টের জন্য এখানে পাঠিয়ে দিয়েছে, আর যাওয়ার পথে তোমার জামাই আমাকে ছেড়ে অফিসে চলে গিয়েছে। আরে বাহ, একসঙ্গে দুটো খবর। এদিকে আমি ঠাম্মি হতে চলেছি, আর এদিকে দিদিমা। আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি, কাকে আগে নেব কাকে পরে নেব। এরপর তানিয়াকে কড়া গলায় হুকুম করে, শোনো বৌমা, আজ থেকে আমার মেয়ের অনেক বেশি করে যত্ন নেবার প্রয়োজন আছে। আমার মেয়ে মা হতে চলেছে, কোনো দিক থেকে না কোনো ত্রুটি থাকে, যখন যা খেতে চাইবে তখন তাই বানিয়ে দেবে, এই আমি বলে দিলাম কিন্তু। এদিকে রাধিকাও প্রেগনেন্ট আর তানিয়াও প্রেগনেন্ট, কিন্তু তানিয়া সারাদিন সংসারের সমস্ত কাজ করে শাশুড়ির সেবা যত্ন করে। তার উপরে রাধিকাকেও সবসময় চোখে চোখে রাখে এবং তার যত্নের ত্রুটি রাখে না। কষ্ট হলেও সব কষ্ট চেপে রেখে সংসারের কাজ করতে হয় তানিয়াকে, কারণ তানিয়ার শাশুড়ি সবসময় তানিয়াকে শাসনের মধ্যে রেখেছিল। মেয়েকে বিছানায় শুইয়ে রেখে বৌমাকে দিয়ে সমস্ত কাজ করাতো এবং মেয়েরও সেবা যত্ন করায়। তানিয়া মুখ বুজে সবকিছুই সহ্য করে নেয়, কারণ সঞ্জয়ের এসব কিছু দেখার মতো সময় ছিল না। সবসময় অফিস নিয়েই সে ব্যস্ত থাকতো।
তাই সঞ্জয়কে কোনো কিছু শোনাবার প্রয়োজন মনে করে না তানিয়া। একদিন তানিয়া তার শাশুড়িকে বলে, মা আমার খুব না টক খেতে ইচ্ছা করছে, আপনি একটু বাইরে থেকে টক নিয়ে এসে দিন না। কি, বাইরে থেকে টক কিনে এনে দেবো? বাড়িতে যা আছে তাই খাও, বাইরে থেকে কোনো জিনিস আমি এনে দিতে পারবো না। ফ্রিজে পাতি লেবু পড়ে আছে, তার নুন দিয়ে মাখিয়ে চটকে খেয়ে নাও। এদিকে রাধিকা তার মাকে বলে, মা আমি আর এই কাঁচা আমটা খেতে পারছি না, আমার একটুও ভালো লাগছে না খেতে, কেন কিনে নিয়ে আসলে বলো তো? আমাকে না এখন লঙ্কার আচার খেতে মন যাচ্ছে। কি, তোকে লঙ্কার আচার খেতে মন যাচ্ছে? ঠিক আছে, আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ছবি দেবীর কথা শুনে তানিয়া মনে মনে খুবই কষ্ট পায় এবং সে মনে মনে বলে, আমি একটু টক খেতে চাইলাম, আমাকে মা দিল না, আমাকে মা এনে দিল না, আর মেয়ের বেলায় দেখো অর্ডার করে দিচ্ছে। মা কেন যে বৌমার মেয়ের মধ্যে ভেদাভেদ করছে কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে আমাকে বাপের বাড়িতেও যেতে দিচ্ছে না, আরামও করতে দিচ্ছে না, শুধু কাজ আর কাজ। দেখতে দেখতে 8 মাস পড়ে গেল, এখন কি আমি আর এত কাজ করতে পারি? এরপর ছবি দেবী তানিয়াকে অর্ডার করে, বৌমা আমার মেয়ের নারকেল নাড়ু খেতে চেয়েছে, এখনই চট করে বানিয়ে দাও তো। কথা শুনে তানিয়া রাধিকার জন্য চটপট নারকেল নাড়ু বানাতে থাকে। নারকেল নাড়ু বানাতে বানাতে তানিয়া হাঁপিয়ে পড়ে এবং একটা চেয়ারে বসে পড়ে। উফ, এখন আর এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছি না, খুব কষ্ট লাগছে। এতটা নারকেল এখনো নাড়তে হবে। গ্যাসটা বন্ধ করে একটু বরং বসে পড়ি, 10 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপর নারকেল নাড়ুগুলো বানিয়ে নেব। তানিয়া এই বলে চেয়ারটা নিয়ে ঠিক বসতে যাবে কি তখনই ছবি দেবী রান্নাঘরে আসে এবং বলেন, কি গো, তোমার নারকেল নাড়ু বানানো হয়েছে নাকি? রাধিকা খাবে বলে বসে আছে। এই যে মা দিচ্ছি, 5 মিনিট একটু বসে পড়েছি চেয়ারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নাড়তে পারছি না, খুব কষ্ট হচ্ছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমার মেয়ে সেখানে খাবে বলে বসে আছে, আর তুমি এখানে বসে বসে রেস্ট নিচ্ছ? মা আমিও তো একটা মানুষ, বলুন, আমারও তো কষ্ট আছে। 8 মাস পড়ে গেল, এখনো কি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজ করতে পারি বলুন? তাই একটু বসে পড়েছি। আর এই মাসে তো আমার চেক আপও করানো হলো না, বলো। তুমি পাশের বাড়ির কাকিমাকে নিয়ে চলে যাও, গিয়ে সরকারি হসপিটালের নাম লিখিয়ে আসো, ওখানে ডেলিভারি হবে তোমার। আর আমার রাধিকাকে নিয়ে আমি নার্সিংহোমে চেক আপ করাতে যাব। এরপর ছবি দেবী রান্নাঘর থেকে চলে যায়। তানিয়া কষ্ট করে নারকেল নাড়ু বানিয়ে রাধিকার জন্য নিয়ে আসে আর দেখে শাশুড়ি ও ননদ মিলে দুজনে বসে বসে টিভি সিরিয়াল দেখছে। আমারও তো একটু বসে টিভি দেখতে ইচ্ছা করে, আমার কষ্ট বোঝার কেউ নেই এখানে। আমি কি সঞ্জয়কে সব কথা বলবো? এটা বলা ঠিক হবে না, সবসময় ও কাজ নিয়েই ব্যস্ত থাকে। আবার আমি যদি বলি তাহলে আরো প্রেশার পড়বে ওর মনের মধ্যে, তার থেকে বরং আমি মুখ বুঝে সবকিছুটা সহ্য করে নিই। এরপর রাতের বেলায় হঠাৎ তানিয়ার পেটে পেন শুরু হয়। ওহ সঞ্জয়, আমার পেটে পেন হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার ডেলিভারি পেন শুরু হয়ে গেছে মনে হচ্ছে। তুমি আমাকে চটপট সরকারি হাসপাতালে নিয়ে চলো, ওখানেই মা নাম লিখিয়ে রেখেছে। হসপিটালে কেন, নার্সিংহোমে চলো। এখন ওইসব বলার সময় নেই, চটপট হসপিটালে নিয়ে চলো। এরপর সঞ্জয় তাড়াতাড়ি তানিয়া ও তার মাকে নিয়ে হসপিটালে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সুন্দর ফুটফুটে একটা ছেলের জন্ম দেয় তানিয়া। ছবি দেবী নাতিকে কোলে নিয়ে খুবই খুশি হয়। তারপর ছুটি হয়ে গেলে বাড়ি চলে আসে। কিছুদিনের মধ্যেই আবার রাধিকারও পেন হয়। মা আমার পেটে লেবার পেন হচ্ছে কেন এখন? আমার তো এখনো 3 সপ্তাহ সময় আছে, তাড়াতাড়ি আমাকে নার্সিংহোমে নিয়ে চলো, আমি আর সহ্য করতে পারছি না মা। রাধিকাকে সবাই মিলে নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে রাধিকা একটা প্রিম্যাচুরেট মেয়ের জন্ম দেয়। তারপর ডাক্তার সকলকে বলে, সব সময় শুয়ে থাকার জন্য বাচ্চা ম্যাচিউরড হয়নি। তখন ডাক্তারের কথা ছবি দেবী ভালোভাবেই বুঝতে পারেন এবং বলেন, আমারই ভুল, আমি যদি আমার মেয়েকে কিছু কাজ করাতাম তাহলে আজ নর্মাল ডেলিভারি হতো, ও ম্যাচুরেট বাচ্চাও হতো। আমারই ভুল, আমি আমার বৌমার উপরে অত্যাচার করে আমার মেয়েকে সবসময় শুয়ে বসিয়ে রেখেছিলাম। আমাকে ক্ষমা করে দে মা। বৌদি আমাকেও ক্ষমা করে দাও, আমিও তোমার উপরে অনেক অত্যাচার করেছি। আমার মতো তুমিও প্রেগনেন্ট ছিলে, সত্যি তুমি সব কাজ করে গেছো আর আমার সমস্ত কথাও শুনেছো। ক্ষমা চাইবার কিছুই নেই, আপনারা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট আমার কাছে। তারপর থেকে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করে। আর এখন ছবি দেবী তার মেয়ে ও বৌমার মধ্যে ভেদাভেদ করে না, সকলেই মিলেমিশে বৌমাকে নিয়ে সংসার করতে থাকেন।